স্বাগত জানাচ্ছি প্রবাসী বাংলাদেশ। আপনাদের সঙ্গে আছি আমি সৌমিত্র শুভ্র। যুক্তরাষ্ট্র প্রবাসীদের এনআইডি জটিলতা নিরসনে কাজ করছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই তথ্য নিশ্চিত করেছে নিউ ইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট। সাংবাদিকদের সংগঠন আমেরিকা বাংলাদেশ সাংবাদিক ফোরামের এক আয়োজনে জানানো হয় এই কথা। কনস্যুলেট জেনারেল অফিসের কাউন্সিলর ইশরাত জাহান জানান, দ্রুততম সময়ে আমেরিকা প্রবাসীদের এই সমস্যা নিরসনের লক্ষ্যে কাজ করছে কর্তৃপক্ষ। একই সাথে কনসাল অফিসে সেবা প্রত্যাশীরা যেন ভোগান্তির শিকার না হন সেই চেষ্টাও চালাচ্ছে বাংলাদেশ সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শামসুদ্দিন আজাদ এবং পরিচালনা করেন শাহিন হাওলাদার। আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ আবুল হাশেম, মামুনুর রশিদ মামুন, জাহাঙ্গীর আলম, সুলতান আহমেদ, মোহাম্মদ পারভেজ, ইয়াসের আরাফাত সহ আরও অনেকে। এবং একই সাথে যেই গ্রন্থের মাধ্যমে কাজের মাধ্যমে প্রমাণ করবেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চলছে সন্দ্বীপবাসীদের সর্ববৃহৎ সংগঠন সন্দ্বীপ সোসাইটি ইউএস-এর নির্বাচন। রোববার ব্রুকলিন স্থানীয় সময় সকাল 9টা থেকে শুরু হয় ভোট গ্রহণ, চলবে রাত 8টা পর্যন্ত। এবছর 5,000-এর বেশি ভোটার ভোট দিয়ে বেছে নেবেন সংগঠনের নেতৃত্বকে। সারাদিন বৃষ্টি উপেক্ষা করে ভোটাররা যান কেন্দ্রে। নির্বাচনে ফয়সাল আমজাদ পরিষদ এবং ফিরোজ আলমগীর পরিষদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুই প্যানেলে মোট 38 জন প্রার্থী রয়েছেন। ভোট গ্রহণ এবং মানুষের অংশগ্রহণ নিয়ে সন্তোষ জানিয়েছেন নির্বাচন কমিশনার। কোনো ধরনের বিশৃঙ্খলা নেই বলেও জানান তিনি। এটাই দরকার। শনিবার থেকে টন প্রতি পেঁয়াজের রফতানির ন্যূনতম মূল্য $800 নির্ধারণ করেছে ভারত। নতুন দরের পেঁয়াজ না এলেও মোকামে বড় অস্থিরতা দেখা দিয়েছে। যোগান স্বাভাবিক থাকা সত্ত্বেও বাড়িয়ে দেওয়া হয়েছে দেশি ও ভারতীয় জাতের দাম। দেশি জাতের ভালো পেঁয়াজের জন্য গুনতে হচ্ছে 140 টাকা, আর মানভেদে আমদানিজাত বিক্রি হচ্ছে 120 টাকায়। আমদানিকারকরা বলছেন, পেঁয়াজ আনার বিকল্প বাজারের সন্ধান প্রয়োজন। মোহাম্মদ জিলানি প্রাইভেট কোম্পানির ড্রাইভার এসেছেন রাজধানীর কারণ বাজারে পেঁয়াজ কিনতে। বলছেন, দুদিন আগে ভারতীয় জাতের কেজি ছিল 80 টাকা, আজ কিনতে হচ্ছে 110 টাকায়। আমি তো কিনতে সাহস পাইতেছি না, মানে এমন অবস্থা যা বলার মতো না। যেই পাল্লা ছিল আগে 250-300 টাকা, আজকে 500 টাকা। পেঁয়াজের পাল্লা 500 টাকা, ইন্ডিয়ান সবচাইতে নিম্নমানের যেটা। বাজারের কঠিন অবস্থা, মানে দুরবস্থা যা বলার মতো না। এভাবে আধা ঘন্টা পর্যন্ত ঘুরতেছি। বাজারে যোগানের সংকট নেই, যথেষ্ট আমদানির পরও দেশি পেঁয়াজের দাম কমেনি, উল্টো বেড়েছে। রাজধানীতে মানভেদে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 থেকে 140 টাকায়, আর আমদানি করা জাতের প্রতি কেজি 110 থেকে 120 টাকা। এমন পরিস্থিতিতে ক্ষুব্ধ ক্রেতারা। কালকে মহল্লা তো আমি কিনছি 75 টাকা ইন্ডিয়ান পেঁয়াজ, আজকে দেখে এখানে নাই। আমি তো হতভম্ব দেখা। কালকে যা কিনছি আজকে তার চেয়ে বেশি, একই অবস্থা চলছে। দৈনিক 5 টাকা 10 টাকা করে কেজি প্রতি বাড়তিছে। তো বড়াই দাম বেশি, পেঁয়াজ আসলে শেষ হয়ে যাচ্ছে, পুরান পেঁয়াজ, এই জন্যই দাম বেশি। আমদানি কাটে গেছে। গেল আগস্টে রপ্তানির উপর 40% শুল্ক আরোপ করে ভারত, আর শনিবার টন প্রতি পেঁয়াজের রপ্তানির ন্যূনতম মূল্য $800 নির্ধারণ করে দিয়েছে দেশটি। পাইকাররা বলছেন, স্থানীয় বাজারে এর বিরূপ প্রভাব পড়েছে। বর্তমানে আবার 35% ব্যাট আবার বাড়াইছে। বাড়ানোর পরে এখন ইন্ডিয়া বর্তমানে যে পেঁয়াজটা আইব, ওই পেঁয়াজটা বাংলাদেশে 100 টাকার উপরে পড়বো, 110-15 টাকা পড়ে দেবো। এখন বর্তমানে পূজার পরে, বন্ধের পরে বর্ডারে ফার্স্টে প্রথম ধাক্কায় পেঁয়াজ মানে পচা হইলো 90-95 টাকা বিক্রি হইতেছে। আমদানিকারকরা বলছেন, পেঁয়াজের বিকল্প বাজারে সময় এসেছে আমদানি শুল্ক কমিয়ে আনার। $200-300 এলসি দিতে যাচ্ছে না, সেখানে $800 তারা চেয়ে বসেছে এবং তারা নির্দেশনা দিয়েছে এবং তারা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে। এতে আমরা আমদানিকারকরা ব্যাপকভাবে বিব্রত। আমাদের যে মালগুলো কিনা আছে ভারতে, সে মালগুলো তো এক্সপোর্টাররা দিতে যাচ্ছে না, পূর্বের রেটে আর দিতে যাচ্ছে না। এখন নতুন করে আমাদের $800 দিতে হবে। $800 দিলে প্রতি কেজি পেঁয়াজ আমাদের বাংলাদেশে এসে পড়বে প্রায় 100 টাকা। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনার হিসেবে দেশে পেঁয়াজের চাহিদা 26 লাখ টন, যার 30%ই আমদানি করতে হয়। সাইফুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক ডক্টর প্যাট্রিক ভিভার কুইজেন। রোববার সন্ধ্যায় গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এই সময় ডক্টর প্যাট্রিক ভিভার কুইজেন শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন। 5 বছর আগে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের প্রতিষ্ঠা করা গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশনের প্রতিষ্ঠার কথা স্মরণ করেন। বলেন, মার্ক রুট এই মহৎ উদ্যোগের সাথে বিশ্বনেতা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাখার আগ্রহ দেখান। লস অ্যান্ড ড্যামেজ তহবিল পুরোপুরি চালু করতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার ইউএনওপিএস আন্ডার সেক্রেটারি জেনারেল অ্যান্ড এক্সিকিউটিভ ডিরেক্টর জর্জ মরিয়ারা দা সিলভা প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনের সৌজন্য সাক্ষাৎ করেন। এই সময় এই আহ্বান জানান শেখ হাসিনা। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, ধনী দেশগুলো তাদের প্রতিশ্রুতি পালন না করায় প্রধানমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন। এ সময় ইউএনওপিএস এর আন্ডার সেক্রেটারি জেনারেল জানান, তার সংস্থা বাংলাদেশের 29টি হাসপাতালের জন্য মেডিকেল গ্রেড অক্সিজেন উৎপাদনকারী প্ল্যান্ট নির্মাণ করছে। জবাবে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের 64টি জেলায় প্ল্যান্ট নির্মাণ করা জরুরি এবং এই ব্যাপারে তাদের উদ্যোগের জন্য আহ্বান জানান তিনি। সংযুক্ত আরব আমিরাতে ক্রমেই বেড়ে চলেছে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান। এর ধারাবাহিকতায় আজমানে যাত্রা করল আকরাহমা নামের একটি ফার্মেসি। শনিবার আয়োজিত হয় উদ্বোধনী অনুষ্ঠান। এদিন নতুন ব্যবসায় বিনিয়োগের মধ্য দিয়ে রেমিটেন্স প্রবাহ আরও বাড়বে বলে আশাবাদ জানান ব্যবসায়ীরা। বাংলাদেশি মালিকানাধীন ফার্মেসিতে প্রবাসী বাংলাদেশিরা ভালো সেবা পাবেন বলেও অঙ্গীকার করেন কর্ণধার জয়নাল আবেদিন। বাংলাদেশিদের জন্য বিশেষ মূল্য ছাড়ের কথাও জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলী হোসেন, জিয়াউর রহমান, নোমান, নাসের, হাসান, আব্দুর রহমান, রফিকুল ইসলাম সহ বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ। এটা একটা সেবামূলক ব্যবসা, তো আমরা চাই এই ব্যবসার মধ্যে যারা ইনভেস্টর আছে আমাদের দেশে তারা এই ব্যবসার মধ্যে জড়িত হোক। অনেক প্রবাসী আছে, অনেক শ্রমিক আছে, তাদেরকে আমরা সহযোগিতাটা দিতে পারবো। সব বাংলাদেশিদেরকে অনুরোধ করব, ভিজিট করবেন, আসেন, ইনশাল্লাহ অন্তত বাংলাদেশি হিসাবে অন্তত সুযোগ সুবিধা সবগুলি পাবেন। কুয়েতে অনুষ্ঠিত হয়েছে প্রবাসী সংগঠন বরিশাল বিভাগীয় প্রবাসী কল্যাণ পরিষদের অভিষেক অনুষ্ঠান। শনিবার রাজধানীর একটি হোটেলে হয় এই আয়োজন। এদিন প্রবাসীদের কল্যাণে কাজ করা এবং যে কোনো সমস্যায় তাদের পাশে থাকার অঙ্গীকার করেন নেতাকর্মীরা। যে কোনো উন্নয়নমূলক কাজে বাংলাদেশিদেরও সর্বাত্মক সহায়তার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোসেন আহমেদ আজিজ এবং পরিচালনার দায়িত্বে ছিলেন নজরুল ইসলাম শাহিন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি লুৎফর রহমান মোখাই আলী, বিশেষ অতিথি বাংলাদেশ কমিউনিটির আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন বাটোয়ারি। এছাড়া আরও উপস্থিত ছিলেন ডাক্তার এস এম মনিরুজ্জামান, মোহাম্মদ কামাল হোসেন, জাহাঙ্গীর হোসেন আবুল বাশার, রফিকুল ইসলাম, কোরবান আলী, জলিল ফরাজি সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের অসংখ্য প্রবাসী। বরিশাল বিভাগীয় প্রবাসী কল্যাণ পরিষদ কুয়েত 2003 সালে গঠিত হয়। তখন থেকে প্রবাসীদের কল্যাণে কাজ করে আসছে সংগঠনটি। নিরাপদ সড়ক চাই মালয়েশিয়া চ্যাপ্টারের উদ্যোগে পালিত হলো জাতীয় নিরাপদ সড়ক দিবস। শনিবার রাজধানী কুয়ালালামপুরে সড়ক নিরাপত্তার চ্যালেঞ্জ ও প্রতিকার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিন সড়ক আইন মেনে চলার আহ্বান জানান বক্তারা। বলেন, চালক পথচারী উভয়ই আইন মেনে চললে দুর্ঘটনা শূন্যে নামিয়ে আনা সম্ভব। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডক্টর সুলতান আলম এবং পরিচালনা করেন জাফর ফিরোজ। এছাড়া আরও উপস্থিত ছিলেন মার্শা ইউনিভার্সিটি মালয়েশিয়ার ইন্টারনাল মেডিসিন বিভাগের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল বাশার, বাইনারি ইউনিভার্সিটি মালয়েশিয়ার ডিন প্রফেসর আসিফ মাহবুব করিম, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির প্রভাষক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পর্দানা ইউনিভার্সিটি মালয়েশিয়ার অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর শাহজাহান কবির। আলোচনায় আরও অংশ নেন ইউনিভার্সিটি মালয়ার সিনিয়র লেকচারার ডক্টর মোহাম্মদ আলী তারেক, প্রফেসর ডক্টর নাজমুল হাসান, মোহাম্মদ শহীদুল হাসান এবং ইঞ্জিনিয়ার এনামুল হক প্রমুখ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দিয়ে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে গিয়ে বক্তব্য দেয়া ব্যক্তির বিরুদ্ধে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটনার অভিযোগে পল্টন থানায় মামলা হয়েছে। রোববার রাতে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান মামলার বাদী মহিউদ্দিন শিকদার। মামলায় আসামি করা হয়েছে মিয়া জাহিদুল ইসলাম আরেফি ওরফে মিয়া আরেফি, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হাসান সরওয়ার্দী এবং বিএনপি নেতা ইশরাক হোসেনকে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুনুর রশিদ জানান, সন্ধ্যায় বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দিয়ে বিএনপির সংবাদ সম্মেলনে বক্তব্য দেয়া মিয়া জাহিদুল ইসলাম আরেফিকে দলটি নেতারাই শিখিয়ে এনেছিলেন বলে দাবি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুনুর রশিদের। গতকাল বিএনপির পার্টি বসে উনি যেটা বলেছেন যে আমাকে যেভাবে লেফটেন্যান্ট জেনারেল হোসেন সরওয়ার্দী এবং বিএনপি নেতা অ্যাডভোকেট বেলাল এবং ইশরাক এরা ওনাকে যেভাবে উপস্থাপন করেছেন যে উনি হলেন জো বাইডেনের উপদেষ্টা, এটা সত্য না, এটা তারা একটা মিথ্যাভাবে আমাকে উপস্থাপন করেছে।
টানা 3 সপ্তাহের বিমান হামলায় গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করার পর এবার উপত্যকায় সর্বাত্মক অভিযানে নেমেছে ইসরায়েল। গাজার প্রতিটি অংশে মোতায়েন করা হয়েছে পদাতিক বাহিনী, লক্ষ্য হামাসকে নিশ্চিহ্ন করা। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হুঁশিয়ারি, লম্বা সময় ধরে চলবে এই অভিযান, তবে দখলদার বাহিনীর বিরুদ্ধে সর্বোচ্চ দিয়ে লড়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হামাস। গাজা ভূখণ্ডে ইসরায়েলি পদাতিক বাহিনীর তৎপরতার দৃশ্য। ইহুদি বাহিনীর সেরা কমান্ডারদের পাঠানো হয়েছে হামাসকে মোকাবেলায়, এমন দাবি তেল আবিবের। জোরদার বিমান হামলার পাশাপাশি এরই মধ্যে বড় পরিসরে শুরু হয়েছে স্থল অভিযান। শনিবার উপত্যকা জুড়ে আরও তীব্র হয়েছে ইসরায়েলের হামলা। রাতভর বোমা বর্ষণ করেছে ইহুদি বাহিনী। সবচেয়ে জোরালো অভিযান হয়েছে উত্তরাঞ্চলে। গাজায় অভিযানের দ্বিতীয় ধাপে প্রবেশ করেছে ইসরায়েল, এমন হুঁশিয়ারি বার্তা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। স্থল অভিযানের মাধ্যমে হামাসকে পুরোপুরি ধ্বংস করাই লক্ষ্য বলে জানান ইহুদি নেতা। বলেন, দীর্ঘ ও কঠিন হবে এই লড়াই। বন্দীদের উদ্ধার গাজায় অভিযানের অন্যতম লক্ষ্য বলেও জানান। গাজায় দীর্ঘ ও কঠিন যুদ্ধের জন্য আমরা তৈরি। এটা যুদ্ধের দ্বিতীয় ধাপ। লক্ষ্য স্পষ্ট, হামাসকে ধ্বংস ও জিম্মিদের ফিরিয়ে আনা। স্বাধীনতার জন্য এটা আমাদের দ্বিতীয় লড়াই। নিজ ভূমির জন্য স্থলে, সাগরে, আকাশে লড়বো আমরা এবং জয়ী হব। সর্বাত্মক হামলা শুরুর পর নতুন করে গাজার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশনা দিচ্ছে ইসরায়েল। দক্ষিণে নিরাপদ এলাকায় যেতে দেয়া হচ্ছে মানবিক সহায়তার আশ্বাস। হাসপাতালগুলো যেখানে অসুস্থদের পাশাপাশি হাজার হাজার মানুষ নিরাপত্তার আশায় আশ্রয় নিয়েছে, সেখানেও টার্গেট করছে দখলদাররা। ফিলিস্তিনিদের সিনাইয়ে ঠেলে পাঠাতে চায় তারা। আগেই এই ষড়যন্ত্র করে রেখেছে। আমরা তীব্র বিরোধিতা জানাই। ফিলিস্তিনি জনগণ তাদের ভূমিতেই থাকবে। উত্তরে বেইত হানুন ও পূর্বাঞ্চলে বুরেইজ এলাকায় ইসরায়েলি পদাতিক বাহিনীর সঙ্গে তুমুল লড়াই চলছে হামাস যোদ্ধাদের। সর্বোচ্চ শক্তি দিয়ে ইহুদি বাহিনীকে প্রতিহতের অঙ্গীকার ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। গাজায় আগ্রাসনের জবাবে ইসরায়েলের রকেট হামলা চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। শনিবার রাতে তেল আবিবের বিমান হামলার মধ্যেই পাল্টা হামলা চালায় সংগঠনটি। সেন্ট্রাল ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় ছোড়া হয় রকেট। বিশ্বের অন্যতম শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ভেদ করে কয়েকটি রকেট ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হানে। তেল আবিব জানায়, শনিবারের হামলায় 3 ইসরায়েলি আহত হয়েছেন। ইসরায়েলকে বন্দি বিনিময়ের প্রস্তাব দিয়েছে হামাস। তেল আবিবের কারাগারে আটক ফিলিস্তিনিদের মুক্তির বিনিময়ে ছাড়া হতে পারে গাজায় জিম্মিদের, এমন বার্তা দিলেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার। 7 অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে সংগঠনটির অভিযানের পর প্রথমবারের মতো কথা বললেন তিনি। হামাসের ওয়েবসাইটে প্রকাশিত হয় সিনওয়ার এই বিবৃতি। বলা হয়, সব ফিলিস্তিনি কারাবন্দির মুক্তির বিনিময়ে জিম্মিদের ছাড়তে প্রস্তুত হামাস। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, দেশটির যুদ্ধকালীন মন্ত্রিসভায় আলোচনা হয়েছে জিম্মি মুক্তির প্রস্তাব নিয়ে, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। জিম্মি মুক্তির বিষয়টি বেশ জটিল আখ্যা দিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেন, হামাসের ওপর হামলা যত বাড়ানো হবে ততই নমনীয় হতে বাধ্য হবে তারা। for medical purposes and it is not used for Palestinian من شمال قطاع غزة إلى جنوبه for the medical and for שלך מקודם שאתה יש לך אמון מלא בכל הצמרת הביטחונית, ראש שלך מקודם שאתה יש לך אמון מלא בכל הצמרת הביטחונית, ראש שלך מקודם שאתה יש לך אמון מלא בכל הצמרת הביטחונית, ראש השב"כ. for medical purposes and it is not used for Palestinian من شمال قطاع غزة إلى جنوبه for the medical and for שלך מקודם שאתה יש לך אמון מלא בכל הצמרת הביטחונית, ראש שלך מקודם שאתה יש לך אמון מלא בכל הצמרת הביטחונית, ראש שלך מקודם שאתה יש לך אמון এই ছিল প্রবাসী বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।